গাইজ উই আর ব্যাক এবং আমরা অডিসির পরে স্পাইডারম্যানের পরে পডকাস্ট না করে ডিরেক্ট আমরা এমন একটা দিনে পডকাস্ট করছি যেখানে 2 ঘন্টা আগে একটা বোম ড্রপ হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে টক্সিকের ট্রেলার। আর আমি আগে আর একটা জিনিস ডিক্লেয়ার করে দিই যে টক্সিক এই মুহূর্তে যেটা আমার সাথে করছে সেটা হচ্ছে গিয়ে ট্রমা বন্ডিং। এতদিন অবধি টক্সিকের প্রথম টিজার বাদ দিয়ে আমার কিছুই ভাল লাগেনি, এবং লেডিজ ভার্সেস কি এরা ছিল না মাঝখানে যেটা বেরিয়েছিল সমস্ত মেয়েদের নিয়ে, ওটা তো আমার জঘন্য লেগেছিল। এরপরে এই ট্রেলারটা অ্যাকচুয়ালি আমার ভাল লেগেছে। আমি জানি লোকে আমাকে জাজ করবে, লোকে আমাকে মিসোজিনিস্টিক বলবে, পটেনশিয়াল রেপিস্টও বলতে পারে, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমার টক্সিকের ট্রেলার ভাল লেগেছে। ঠিক আছে, আমি জানি যে এটা গীতু মোহন দাসের ফিল্ম আর নেই, এটা পুরোপুরি ইয়াশের ফিল্ম, এবং এই সিনেমাটার মানে প্রচুর গালাগালি খাওয়ার চান্স আছে, অনেক কন্ট্রোভার্সি হবে, বাট আমার আপাতত ট্রেলারটা দেখে ভাল লেগেছে। এবার একটা জিনিস বাজে লাগছে, একটা জিনিস ভালো লাগছে, বাজে ভালো, বাজে ভালো, ইট ইজ লাইক দ্যাট এক্স অফ ইয়োর্স। ঠিক আছে, মানে অমর্ত্যর এক্স এর কথা বলছি না, আমি সবাইকেই বলছি যে ভাই ফুল অন ট্রমা বন্ডিং ভাই। একদিন প্রচুর কথা হলো, পরের দিন কোনো কথা নেই। ঠিক আছে, তো আমার ভাল লেগেছে ভাই। ঠিক আছে, আই এম হ্যাপি। অমর্ত্য বলো। অমর্ত্য তোমার তোমার কথা ভীষণ কাটছে। ঠিক আছে, ভীষণ ইকো হচ্ছে, এবার আর শোনা যাচ্ছে না। এক সেকেন্ড, এখন এবার ঠিক আছে। বলছি ট্রমা বন্ডিংই বটে আসলে। এত বাজে যে ট্রেলার গুলো বেরিয়েছে, তারপরে মোটামুটি একটু ঠিকঠাক ট্রেলার হয়েই মোটামুটি সবাই খুশ হয়ে গেছে, কারণ এক্সপেকটেশন কারুর তো কিছুই ছিল না, মানে জিরোরও তলা দিতে গীতু মোহন দাস। আমি আমার না এই সিনেমাটা নিয়ে না একটা মরবিড একটা কিউরিওসিটি আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না সিনেমাটা কি হবে, ঠিক আছে, কিন্তু এই দুটো জিনিস বোঝা গেছে। এখনো সিনেমাটা খরচা প্রচুর করেছে, এটুকু তো বোঝাই যাচ্ছে। আমার একটা ভীষণ মরবিড কিউরিওসিটি যে গীতু মোহন দাস যে মুথন বলে সিনেমাটা বানিয়েছে, সে এরম সিনেমা কি করে বানায়। আর একটা কথা হলো, ইয়াশ যখন ক্রিয়েটিভলি ইনভলভ, সেটাও একটা প্রশ্নই জাগায় যে এখন ক্রিয়েটিভ ইনভলভমেন্টে কি বিকজ এক্সিকিউটিভ প্রডিউসার পয়সা খরচ টরচ বেড়ে যাচ্ছে, নিজের ইমেজ ঠিকঠাক করতে হবে, ওই জন্য কি আরো বেশি ক্রিয়েটিভলি ইনভলভ, নাকি ওর নিজস্ব একটা ক্রিয়েটিভ ভিশন আছে সেই জন্য ইনভলভ? হয়তো দুটোই হতে পারে, কোনো ঠিক নেই। আমার ফেমাসলি অ্যাক্টরদের ক্রিয়েটিভ ভিশন নিয়ে একটু কোয়েশ্চেনই থাকে, সে ঠিক আছে, বাট আমি জানি না, আমার ট্রেলারটা মানে হ্যাঁ এখন দেখো। আচ্ছা, পায়খানাকে সুন্দর বাংলায় কি বলো? বিষ্ঠা। বিষ্ঠা। তো দুটো ট্রেলার মোটামুটি ডায়রিয়া ইনডিউস বিষ্ঠা ছিল, সেটার থেকে এটা শক্তপোক্ত বিষ্ঠা হয়েছে, সেটা অনেক বেটার নয় কি? সো এটা বিষ্ঠাও লাগছে না, এটা তো ঠিকঠাক লাগছে, মানে খাবার দাবার জাস্ট তৈরি হয়ে বেরিয়েছে আর কি বেসিক্যালি। ভীষণ ভীষণ কি বলো, ভীষণ ট্যাকি লাগছে, একটু ট্যাকি, মানে হাই কন্ট্রাস্ট, প্রচন্ড হাই কন্ট্রাস্ট ইমেজেরি। ঠিক আছে, ওই রংটা সেই মানে কি বলবো, মানে আমি গ্রাফিক নভেল বলতে পারতাম, বাট গ্রাফিক নভেলের অ্যাটলিস্ট না একটা স্পেসিফিক একটা কালার টোনালিটি, কালার টোন একটা থাকে সবসময়। এটা গ্রাফিক নভেলও নয়, এটা কেমন একটা যেন একটা হাই কন্ট্রাস্ট, একটা আধা অ্যানিমেশন, আধা হাই ইমেজারি, আধা আধা কি সব যেন হচ্ছে এখানে। বাট একটা সার্কাসের একটা ইমেজারি কিন্তু সবসময় আছে ট্রেলারটাতে, সার্কাসের একটা মোটিভ আছে, একটা গ্যাংস্টার মোটিভ, একটা সার্কাসের মোটিভ। তার কারণ অবভিয়াসলি এটা পিরিয়ড পিস, এটা পর্তুগিজ ইয়ের সময় করা শো, মানে সিনেমাটা বেসিক্যালি। তো এই সেটিংটা, এই পুরো ব্যাপারটা, এই জিনিসটা তাও বা একটু ইন্টারেস্টিং, যে কারণে এই ট্রেলারটা সবাইদের ভালো লাগছে, সেটা আমারও একটু ইন্টারেস্টিং লিখেছে। ইট ইস বিকজ ফাইনালি গল্পটা বোঝা গেছে, যেটা এতদিন ধরে কিছুই বোঝা যাচ্ছিল না। এতদিন ধরে বেসিক্যালি দেখা যাচ্ছিল যে ও হ্যাঁ, ইয়াশ ইজ বেসিক্যালি নট ইভেন টক্সিক, ইয়াশ ইজ আ হর্ন ডগ, ইয়াশের ক্যারেক্টারটা ইজ আ হর্ন ডগ। এইখানে বোঝা যাচ্ছে যে ইয়াশ ইজ টক্সিক, এখানে বোঝা যাচ্ছে যে গল্পটা অ্যাকচুয়ালি কি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা সনজ শুনতে খুব ভালো লাগলো। গার্তেনিসের নাম শুনেছিস? নিশ্চয়ই শুনেছিস। গার্তেনিস একটা কমিক বুক লিখেছিল জেমস বন্ডের প্যারোডি করে, যেটার নাম হলো জিমিস বাস্টার্ডস বলে। জিমিস বাস্টার্ডস এর আইডিয়াটা হলো বেসিক্যালি জেমস বন্ড
জেমস বন্ডের প্রত্যেক সিনেমাতে জেমস বন্ড তো খালি ইয়ে করে বেড়ায়, মানে শুয়ে বেড়ায়। তো এই যে শুয়ে বেড়াতো জেমস বন্ড, অবভিয়াসলি প্রোটেকশন লাগাতেন না। সেই জন্য অনেক বাচ্চা, অনেক অনেক তার চারপাশে অনেক ফিউচার জেনারেশন তৈরি হয়ে গেছিল। সো হোয়াট হ্যাপেন্স, যখন ওর জেমস বন্ডের কোনো ফিউচার জেনারেশনই ওর এগেনস্টে কাজ করে, বা জেমস বন্ডের নতুন পার্টনার যে সে অ্যাকচুয়ালি ওর মেয়ে এবং সেটা ও জানে না, সেই জন্য ওর মেয়ের সাথেই ফ্লার্ট করতে শুরু করে। এইসব কনসেপ্ট নিয়ে গার্থ এনিস একটা কমিক বুক লিখেছিল, ঠিক আছে, জিবিস বাস্টার্ডস। আমার কেন জানি মনে হচ্ছে এই আইডিয়াটাই কাইন্ড অফ একটা এখানে অ্যালাউ হচ্ছে। অবভিয়াসলি আমি এটা বিকজ আমি একজন কলোনিয়াল হ্যাংওভার মানুষ, আমি অবভিয়াসলি কলোনিয়াল হ্যাংওভার মানুষ বলে আমি ওয়েস্টার্ন কমিক্স টমিক্স নিয়ে বেশি ভাবনা চিন্তা করি, কারণ ভারতীয় তো না আমি। আর তারপরে যদি ভেবে দেখি, ভারতীয় ভাবে দেখতে গেলে অনেক ইন্ডিয়ান সিনেমা আছে এইসব টেমপ্লেট ফলো করেই, ঠিক আছে, যে বাবার সাথে ছেলের ঝামেলা, ওই ওই লেআউটটা আছে। তো আগেন, যেহেতু ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান একটা স্পেসিফিক ইমোশনালিটি আছে, সেই জন্য সেটা কাজ করছে। আর আমাদের একজন মিউচুয়াল বন্ধু, তার আবার ইয়াঙ্গার ইয়াসের ভার্সনটা ভালো লেগেছে। আমার খালি ইয়াঙ্গার ইয়াসের ভার্সনটা একটু ডিফারেন্ট লেগেছে, কারণ দাড়ি ফাড়ি কাটা, ফাইনালি ওর মুখটা আমি দেখতে পাচ্ছি। কারণ আমি ইয়াসের আগে সিনেমা দেখিনি, আমি ওকে ইয়াসকে ফার্স্ট টাইম উইদাউট দাড়ি দেখছি এবং লুকটা বেশ ডিফারেন্ট। সেই জন্য ওই দিক থেকে ঠিক আছে। বাট আদার দ্যান দ্যাট, আমার সিনেমাটা নিয়ে মানে এমনি জাস্ট কিউরিওসিটি আছে যে সিনেমাটা দেখবো, বা ট্রেলার দেখে বিশাল কিছু হাইপের ব্যাপার নেই, এই যা। আচ্ছা, দর্শককে আমি একটা প্রশ্ন করতে চাই। হুম। তোমরা কে কে নিজেদের ফুলসজ্জার রাত্রিবেলা ইয়াসের মতো দাঁড়িয়ে থাকবে, আর তোমাদের বউরা ঢুকে বলবে যে আমি একটা সিভিলাইজড কনভারসেশন এক্সপেক্ট করেছিলাম, আর তোমরা বলবে তোমার মনেও আমি সিভিলাইজড। এবং আমার তো মনে হয় এটা অমর্ত্যর বায়োপিক থেকে চুরি করা কাইন্ড অফ, ঠিক আছে? কেন কেন আমি এইসব কিছু করব না, হ্যাঁ করিও নি, করবো না এইসব কোনো কিছু। আমি বলছি দেখুন, এই যে আমাকে দেখে মনে হয় তো খুব অভদ্র, অ্যাকচুয়ালি আমি খুব ভদ্র। আর এই যে একে যে দেখছেন দেখে মনে হয় তো খুব ভদ্র, আসলে খুব অভদ্র। এই অভদ্র ছেলেরাই মানে সমাজে ছাড়া ভদ্রতার মুখোশ পড়ে থাকে, ঠিক আছে? একদম কোনো কারণ নেই গাল মেরে দিল, কি সুন্দর। নেহাত মেয়েরা আমাদের চ্যানেল দেখে না, তাহলে কিন্তু মেয়েরা আজকে বলতে পারতো যে চশমা ছাড়া কি অমর্ত্যকে বেশি কিউট লাগছে কি লাগছে না। এবারে আমি জানি একটা দুটো ছেলে পিলে এতে লিখবে যে অমর্ত্য আর স্বর্ণবতীর মধ্যে একটা সেক্সুয়াল টেনশন আছে। ভাই, আমি সরল রেখার থেকেও বেশি স্ট্রেট, ঠিক আছে? আর ওটা সেক্সুয়াল টেনশন না, ওটা ঘুমের ফ্রাস্ট্রেশন, ওটা সেক্সুয়াল টেনশন না, ওটা ঘুমের ফ্রাস্ট্রেশন, ঘুম হয়নি। কারণ লিটারালি মানুষটা ঘুমিয়ে পড়েছিল আমার সাথে পডকাস্টের সময়, তার ঘুম পেয়ে যায়, ঠিক আছে? আজকে আমি তাকে ঘুম থেকে তুলেছি, ওকে? না দেখো, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। রামায়ণ হোক, টক্সিক হোক, জিদ্দা সিনেমা হোক, স্পাইডারম্যান হোক, আমি একটা জিনিস তো বুঝে গেছি, যেই সেন্সিবিলিটি থেকে আমি অথবা আমাদের জেনারেশন বিলং করে, সেই সেন্সিবিলিটি নিয়ে আর কোন রকম কোনো ডিরেক্টর বা কোন রকম কোনো স্টোরি টেলারের কোনো ভাবনা নেই। সবাই জেন জি বা জেন আলফা বা অদ্ভুত একটা মিক্সড ব্রিড জেনারেশনকে কাইন্ড অফ ক্যাটার করতে চায়। ফলে আমরা আদৌ যা ভাবছি তার কিছুই প্রতিফলন হয়তো দেখতে পাবো না, এবং সব জিনিসই না আমি খুব মিশ্র অনুভূতি। স্পাইডারম্যান আমার কিছু জিনিস খুব ভাল লেগেছে, আর কিছু জিনিস আমি বরদাস্তই করতে পারিনি। সেম গোস ফর রামায়ণ, কিছু শট আমার দারুণ লেগেছে, কিছু শট আমার জঘন্য লেগেছে। সেম গোস ফর টক্সিক, আমি টক্সিক নিয়ে বুঝতেই পারছি না যে ঠিক কিরকম আমার ফিল করা উচিত। এবার যেই ছেলেটার সাথে আমি কেজিএফ 2 4 বার দেখতে গেছি, তাকে বললাম যে ভাই তুই একটু দেখতো। ও আমাকে দেখেই কল করে বললে, জানিস তো স্বর্ণবতী, আমাকে আরো মিনিমাম 25 বার দেখতে হবে বড় টিভিতে, তবে আমি বুঝতে পারবো আমার কেমন লাগছে। আমি খালি বললাম যে ভাই একটা জিনিস আমি দেখলাম, যে বরফের মধ্যে প্লেনের যে রোটর ব্লেড গুলো হয়, সেই ব্লেড খুলে ছিট করছে, এন্ড আই এম হ্যাপি। আমি একটা সাধারণ লোক, প্লেন ক্র্যাশ করলে, ট্রেন উল্টে গেলে, হেলিকপ্টার ক্র্যাশ করলে ফিল্মে আমি খুব খুশি হয়ে যাই। আর ট্রেনের মাথায় যদি এক সেকেন্ড আই অ্যাপ্রিশিয়েট যে ও এই জিনিসটা ক্ল্যারিফাই করলো যে সিনেমাতে এগুলো দেখলেও খুশি হয়। আই অ্যাপ্রিশিয়েট ইট। এবং মাইরি আমি বলছি, আমাদের বাড়ির মানে দমদম স্টেশন দিয়ে কোনো মালগাড়ি যখন যায় না, আমি লিটারালি ডে ড্রিম করতে থাকি ওই তো ছাদের মধ্যে আমি আর ব্যাটম্যানের কোনো ভিলেন মারামারি করছি। মানে আমি নয়, মানে ব্যাটম্যান আর ব্যাটম্যানের কোনো ভিলেন মারামারি করছে, বা পানিসার তারা করছে কাউকে।
তো আমার না এই টাইপের জিনিস দেখতে, আর এই যে প্লেনের রোটর ব্লেড খুলে যে ছিটকে যাওয়ার যে সিন, এটা আমি বহু আগে ডেঞ্জেল ওয়াশিংটন আর মার্ক ওয়াইলবার্গের একটা সিনেমায় দেখেছিলাম, প্রবাবলি টু গানস নাম ছিল, 2013 সাল বোধ হয় হবে। টু গানস তিমুর বর্মাকেটবের হ্যাঁ, সিনেমা আমি think। হ্যাঁ, তো আমি না এরকম, আর ওই ব্লেড ঘোড়ার সিনটা দেখে না আমার আরেকটা জিনিস মনে পড়লো, সেই কায়থিতে ছিল একটা গরুর গাড়ির চাকায় আগুন লাগিয়ে দিয়েছে, আর ওটা বনের মধ্যে দিয়ে এসে রাস্তাটা ব্লক করবে, এন্ড আই এম লাইক ও ইয়ে চাইয়ে মেরে কো। আর লাস্টে যখন রিয়াস ওই উলভারাইনের মতো হুঙ্কার দিচ্ছে আর বরফ ধসে পড়ছে, আমার মনে পড়লো যে ধূমকেতুতে এরকম হয়েছিল, দেবদা ইয়া করে চিৎকার করেছিল, বরফ ধসে পড়েছিল। আমি কি ভুল বলেছি? অগস্ট মাস আগের বছর দেবদা এনেছিল ধূমকেতু, 20 বছর পরে, ঠিক আছে, দেবদার ধূমকেতু কিন্তু রিয়েল ধূমকেতু, কেউ এক্সপেক্ট করেনি যে পড়বে, পড়েছিল কিন্তু, ঠিক আছে। যাই হোক, মেন কথা হচ্ছে কি যে আমার ফোনটাও পড়ে গেল, কিন্তু মেন কথা হচ্ছে কি যে ফোনটাও ধূমকেতুর মতোই পড়ে, ফোনটাও ধূমকেতুর মতোই পড়লো। আমি বুঝতে পারছি যে না, ভালো খারাপের ইভ্যালুয়েশন করার দিন শেষ, এখন খালি বলতে হবে যে মজা পেয়েছি, ভাইব পেয়েছি, মজা পাইনি। না 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 না, আমি এখানে একটা কথা বলতে চাই, দেখো তোমার সবাইদের যদি এই ভাবনা চিন্তাটাই থাকে যে আমাদের জেনারেশনকে কেটার করা হচ্ছে না, ইয়াঙ্গার জেনারেশনকে কেটার করা হচ্ছে, আহ, এটা এটা অ্যাকচুয়ালি কারুর অবাক হওয়া উচিত না, কারণ সমস্ত যেসব ফুডিওরা যেসব সিনেমা বানায়, যদি একটা 4 কোয়াড্রেন্ট সিনেমা বা যদি একটা ইয়াঙ্গার জেনারেশনের সিনেমা যদি বানায়, দে আর অলওয়েজ গোয়িং টু কেটার টু আ জেনারেশন যেটা ইজ মোর মানে ইন্টেন্ট অন কমিউনিকেটিং উইথ দেম ডিরেক্টলি। আগেন আমি একটা কথা বলি, স্টুডিওরা কোনোদিনই চায় না তুমি ডাইরেক্টলি কমিউনিকেট করো ওদের সাথে, বাট স্টুডিওরা এটা চায় যে তুমি দেখাও যে তুমি ওদের সাথে কমিউনিকেট করো, তাতে ওদের মনে হয় যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য অডিয়েন্সের পালস কি সেটা ওরা বুঝতে পারে অ্যাকর্ডিং টু দেম। এখন ইন্টারনেটে সব থেকে ক্রনিক্যালি অনলাইন হলো আইদার আমার মার বয়সী 60 থেকে 65 70 বছরের লোকজন, অথবা ইয়াঙ্গার জেনারেশন। ইন্টারনেটে সব থেকে ক্রনিক্যালি অন, ঠিক আছে। তো ইন্টারনেটে যদি সব থেকে ক্রনিক্যালি অনলাইন হয়, ওই বয়স্ক জেনেক্স আর বুমার্সদের জন্য কেটার করার জন্য তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ওদের ছেড়ে দাও। আমি বলছি ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তাদেরকে যদি কেটার করতে হয়, তো ইয়াঙ্গার জেনারেশনের ভাবনা চিন্তা অনুযায়ী করতে হবে, কারণ ইয়াঙ্গার জেনারেশনের জন্যই নেটফ্লিক্সে জিনিসপত্র তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জন্যই এখন এডিটিং প্যাটার্নও পাল্টাচ্ছে, সবকিছু যখন সেন্টার ফ্রেম করে শুট করা হচ্ছে যাতে সিনগুলোকে কেটে রিল হিসেবে বেচা যায়। প্রত্যেকটা ফার্স্ট হাফের মধ্যে মিনিমাম 2 কি 3টে সিন থাকবে যেখানে কোনো একটা হাই পয়েন্ট থাকবে, কোনো একটা হাই পয়েন্ট করা থাকবে, এগুলো ইঞ্জিনিয়ার করা হয় এখন স্ট্রিমিং সার্ভিসে, ঠিক আছে। তো এটাতে আমাদের নিজেরা, যেমন আমরা যা বয়স আমাদের, ধরো লেট 20s থেকে আর্লি 30s বা লেট 30s এর দিকে যারা যাচ্ছে, আমাদের যদি মনে হয় যে আমরা ইভ্যালুয়েট করতে পারবো না কারণ আমাদের বয়স চলে যাচ্ছে, দ্যাট ইজ নট ট্রু। আমরাও তো ইভ্যালুয়েট করবো, আমাদের ইভ্যালুয়েট করা উচিত। তার কারণ কি, একটা টাইমে আমার মনে আছে 2020 সালে যখন স্ট্রেঞ্জার থিংস বেরিয়েছিল, 1980s এর সিনেমার প্রচুর নস্টালজিয়া হতো, কারেক্ট হতো তো। এখন নস্টালজিয়া কিসের হচ্ছে? আর্লি 2000 এমসিউর এখন এত বাজে অবস্থা, এমসিউ নস্টালজিয়া করছে, ঠিক আছে। আর্লি 2000 এর সিনেমার নস্টালজিয়া হচ্ছে, এবং আর্লি 2000 এ কারা ছিল অ্যাক্টিভ? এই যে এই শর্মারা, আমরাই ছিলাম অ্যাক্টিভ আর্লি 2000 এ। সো এন্ড অফ দ্য ডে ইভ্যালুয়েশন আমাদেরও করতে হবে, সেই জন্য ভালো খারাপ লাগবে কি লাগবে না সেটা আমাদেরও বলতে হবে, তাতে কতটা লাভ আছে কি লোকসান আছে সেটা তো পরে দেখা যাবে। এন্ড অফ দ্য ডে এই বাচ্চা বাচ্চাগুলো যতই ক্যাচার পেচে করুক বা যাই করুক, এন্ড অফ দ্য ডে পয়সা তো আমাদের এন্ড থেকেই যাবে রে বাবা। আর্নিং মেম্বার্স তো লেট জেনজি আর মিলেনিয়াল যারা কাজ করছে তারাই তো আলটিমেটলি পয়সা দিচ্ছে, রাইট? এইসব জেনজি গুলো যারা সিনেমা দেখবে, যারা এতবার রিল শেয়ার করবে, তারা আলটিমেটলি একবার তো সিনেমাটা দেখতে যাবে, সেটার পয়সাও তো আলটিমেটলি মিলেনিয়ালসদেরই দিতে হচ্ছে, আর্লি জেনজি আর জেন আলফা যাদের। সো এন্ড অফ দ্য ডে স্টুডিওসরা যতই কেটার করুক টুয়ার্ড জেনজি আর জেন আলফা, এন্ড অফ দ্য ডে দে আর কেটারিং টুয়ার্ড ইউ অনলি। এই যে ইয়াশদের ফ্যান্স, এই যে প্রভাসদের ফ্যান্স, এই যে এইসব ফ্যান্স, এই বাচ্চাগুলো আর কত ফ্যান্সদের জানে?
ইয়াসের ফ্যান্স তো যারা ইয়াসের সিনেমা দেখেছে, কেজিএফ টিজিএফ ফলো করেছে তারা, প্রভাসের ফ্যান্সরা তো যারা সাউথের থেকে যারা যারা ডার্লিং ফার্লিং দেখেছে তারা, তাই তো তাদের তো কিছু বয়স তো হয়েছে রে বাবা। তো ইভ্যালুয়েশনের বয়স সবাইদেরই আছে। হ্যাঁ, সেই ভয়েস ডেলিভারি করার সিস্টেম এখন আলাদা হয়ে গেছে। কেউ কেউ রিলে করে, কেউ কেউ ইউটিউবে করে, সেটা এখন বুঝতে হবে, কি আর করা, সিস্টেম তো পাল্টে যাচ্ছে। দেখো বেসিক্যালি লাইফ হচ্ছে কি একটা বড় এক্সমেনের প্লট। আমরা হচ্ছে কি অরিজিনাল আনকানি এক্সমেন, এখন এক্স ফ্যাক্টর এক্স ফোর্স নিউ মিউট্যান্টের সময় চলছে। এক সেকেন্ড, আমরা আনক্যানি এক্সপেন না, আমরা আনক্যানি এক্সপেন একদম না, আমরা হলাম এক্সট্রিম এক্সপেন, আমরা এক্সট্রিম। যেটার অমনিবাসের লিঙ্ক অমর তোকে পাঠালে বলে এমা এগুলো নিস না, ঠিক আছে ওকে। কিন্তু দেখো আমি একটা সত্যি কথা যেটা আমার ভেতর থেকে আসে বলতে চাই, এই যে ফাইনালি হিরোদেরকে প্রপারলি অ্যান্টি হিরোই বানানো হচ্ছে, মানে কেউ কেউ দেখে বলছে যে এইটা দেখার পরে এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইয়াশকে কল করে বলবে নেক্সট সিনেমা তোমার আমার। আমার না ইয়াশকে নিয়ে সম্পূর্ণ অন্য একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেটা আমি পরে একটা ভিডিও করে হয়তো বলবো, বাট আমি এখানে একটু ইন শর্টে বলি। আমার মনে হয় নেক্সট 10 বা 15 বছরের মধ্যে ইয়াশ এমন একটা জায়গায় চলে যাবে না যে ওর আশেপাশে সবাই ফিকা পড়ে যাবে। আর প্রভাস তো ডেফিনেটলি, প্রভাসের কাইন্ড অফ টাইম আপ হয়ে গেছে, ঠিক আছে, প্রভাস ইজ কাইন্ড অফ ডান। মানে একটা লোক 11 বছরের মধ্যে কি করে পুরোপুরি বার্ন আউট হয়ে যেতে পারে, প্রভাস তার সব থেকে বড় এক্সাম্পল। কিন্তু ইয়াশের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে, আর লোকটা জানে যে আমার মধ্যে একটা ভিলেনিয়াস একটা স্ট্রিক রয়েছে, লোকটা সেটাকে পোর্ট্রে করতে ভয় পাচ্ছে না। দেখো আমি মনে করি যে মানে সালমান খানের মতন লোক যে গাড়ি চাপা দেয় আর জন্তু জানোয়ারকে গুলি মারার পরে বলে আমি সিনেমাতে ভিলেনের রোল করি না কারণ সবাই আমাকে হিরো হিসেবে দেখে অভ্যস্ত, তো আমি আমার ইমেজটা আমি করতে চাই না, সেখানে ইয়াশ নিজে এসে রাবণের রোলটা প্লে করছে, ঠিক আছে। এবং এই টক্সিকের এরকম একটা ক্যারেক্টার যেখানে দুটোই গ্রে শেডেড ক্যারেক্টার করার দরকার কিন্তু ছিল না, এবং প্রডিউসার হিসেবে ওর ইনভলভমেন্ট আমার মনে হয় ও এটা আমির খানের থেকে পিক আপ করেছে, যেটা আমির খান শুরুর দিকে করতো, যে প্রফিট শেয়ারিং এ থাকতো আর ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে ইনভলভ হতো। কিন্তু ইয়াশের মধ্যে একটা অনেস্টি রয়েছে যেটা খুব খুব রেয়ার। অন্যান্য স্টারেদের ইন্টারভিউ দেখে তাদের উত্তর দেখে না মনে হয় না যে তাদের ভেতর থেকে আসছে, ইয়াশের ইন্টারভিউ গুলো দেখে মনে হয় যে ও যেটা বলছে ওকে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, হি স্পিকিং হিজ মাইন্ড। এবং আমার মনে হয় যে রামায়ণ আর টক্সিক নিয়ে লোকের যতই স্কেপটিসিটি থাকুক না কেন লোকে দেখতে তো যাবে, এবং এই দুটো সিনেমা প্রফিট করে নেবে। বিশাল বড় ব্লকবাস্টার হবে কিনা 2000 কোটি ছাড়াবে কিনা আই ডোন্ট নো, যদি ছাড়িয়েও যায় অবাক হওয়ার মতো কিচ্ছু কিন্তু জায়গা নেই। আর এই দুটো সিনেমার মধ্যে কোনো সিনেমা বাই চান্স ভালোও যদি হয়ে যায় সেটাতেও আমি অবাক হব না, কারণ মানে এখনো কিছু মানে রয়েছে কিছু মানে এত স্কেপটিসিজমের মধ্যে, অ্যাটলিস্ট ফর মি, নট বিকজ অফ ইয়াশ, বিকজ অফ দ্য ডাইরেক্টর, ঠিক আছে, নীতিশ তিওয়ারি আর গীতু মোহন দাস, কিছু তো অবদান রয়েছে এদের, ঠিক আছে। এবার সিনেমা দেখলে পর বোঝা যাবে যে এদেরকে কতটা সাইড লাইন করা হয়েছে বা কি বৃত্তান্ত। তো এটাই আপাতত আমার টক্সিক নিয়ে বক্তব্য। আর ইয়াং ইয়াশকে, আমি ইয়াশের সমস্ত ফিল্ম আমি দেখে ফেলেছি ভাই, এটা তো এআই দিয়ে তো ওকে ইয়াং বানানো তো হয়নি, ও তো রিয়েলি মানে, আর দাড়ি কাটলে পরে লোকজনকে ইয়াং দেখায়, ওকে, তো ওকে দারুণ, ও যেরকম লাস্টে যেরকম মুভমেন্ট করছে ওটাও নিজে হয়তো পারফর্ম করেনি, বাট ইট লুকস এপিক, ইট লুকস এপিক। স্কেল প্রচুর রয়েছে টক্সিকে, স্কেল রয়েছে, আমি ওই স্কেলের জন্য স্কেল রয়েছে, স্কেলটার জন্য আমি আরো ইন্টারেস্টেড। যাই হোক, তো এই ছিল মোটামুটি আমাদের তুই এক সেকেন্ডে তুই এক সেকেন্ড একটু কথা বল, আমি একটা ইন্টারনেটের একটা কাজ করছি, 2 সেকেন্ডে